তাহলে চলো আমরা শুরু করি সোলো লেভেলিং এর পর্ব 1। পর্বের শুরুতেই আমরা জানতে পারি 10 বছর আগে থেকে পৃথিবীতে এক ধরনের পোর্টাল খোলা শুরু হয়েছে, যেটাকে বলে ডানজন। আর সেই ডানজনের ভেতরে থাকে নানান রকমের মনস্টার। আর সেই মনস্টারের উপরে কোনো রকমের মানুষের হাতিয়ার কাজ করে না। শুধুমাত্র যে সমস্ত মানুষের কিছু বিশেষ জাদুই শক্তি আছে তারাই সেই সমস্ত মনস্টারকে মারতে পারে। আর এইরকম শক্তিওয়ালা মানুষদেরকে বলা হয় হান্টার। এখন এই হান্টারের বিভিন্ন র্যাঙ্ক হয়, যেমন সব থেকে পাওয়ারফুল হলো এস র্যাঙ্ক, তারপরে এ বি সি ডি এবং সব থেকে কমজোরি হলো ই র্যাঙ্ক। আর এই শক্তিটা হলো এমন যে এটা যে একবার পেয়ে যায় তারপর আর সেটাকে বাড়ানো যায় না। মানে প্রথমে যদি কেউ সি র্যাঙ্কের শক্তি পায় তাহলে তারপর সে যতই খাটাখাটি করুক না কেন তার শক্তি সি র্যাঙ্কেরই থাকবে। আর এখন আমরা 3 বছর আগের একটা ঘটনা জানতে পারি, যেখানে একটা দ্বীপের মধ্যে কিছু হান্টাররা পিঁপড়ের মতো কিছু মনস্টারের সাথে লড়াই করছিল, কিন্তু তারা কোনোভাবে পেরে উঠছিল না, কারণ তারা ছিল লো র্যাঙ্কের হান্টার। সেই সময় সেখানে কিছু এস র্যাঙ্কের হান্টার আসে আর তাদের সাথে লড়াই শুরু করে। তারা খুব সহজেই পিঁপড়েগুলোকে মেরে ফেললে সেইখানে আরো কিছু বড় বড় পিঁপড়ে আসে আর তারা নির্ভয়ে তাদের সাথে লড়াই করা শুরু করে দেয়। আর ওই দ্বীপেরই আরেক পাশে অন্য এক দলও এরকম লড়াই করছিল, যেখানে প্রথমেই একটা এস র্যাঙ্কের হান্টার তার আগুনের পাওয়ার দিয়ে অ্যাটাক করে, যেটাতে লাল সব পিঁপড়েগুলো তো মরে যায় কিন্তু সাদা পিঁপড়েগুলো মরে না। আর তারপরে বাকি সব হান্টারগুলো তাদেরকে মারতে যায়। এরপরে আমরা চলে আসি বর্তমানে সাউথ কোরিয়ার একটা কনস্ট্রাকশন সাইটে, যেখানে একটা ডানজন ওপেন হয়েছে। তাই সেইখানে সমস্ত হান্টাররা জড়ো হয়েছে ডানজনটাকে ক্লিয়ার করার জন্য। আর এই সময় এই ডানজনের সামনেই আসে আমাদের কোরিয়ার একটা কনস্ট্রাকশন সাইটে, যেখানে একটা ডানজন ওপেন হয়েছে। তাই সেইখানে সমস্ত হান্টাররা জড়ো হয়েছে ডানজনটাকে ক্লিয়ার করার জন্য। আর এই সময় এই ডানজনের সামনেই আসে আমাদের এই গল্পের মূল চরিত্র সাং জিনওো। আর সাং জিনওোকে দেখে সবাই খুশি হয়। যার পরে একটা হান্টার অন্য একটা হান্টারকে জিজ্ঞাসা করে সাং জিনওো কি খুবই শক্তিশালী, যে ওকে দেখে সবাই খুশি হচ্ছে? তার উত্তরে অন্য হান্টারটি বলে ঠিক তার উল্টোটা, ও এতটাই কমজোরি যে ওকে যদি কোনো মিশনে পাঠানো হয় তার মানে সেই মিশনটা খুবই ইজিই হবে। আর এরপরে সাংয়ের দেখা হয় জোহি নামের একটা মেয়ের সাথে। তার সাথে কিছু কথা বলার পরে এই মিশনের লিডার সবাইকে ডাকে আর সবাই মিলে একসাথে ডানজনে প্রবেশ করতে শুরু করে। এই সময় সাং তার কাছে থাকা ছোট চাকুটার দিকে তাকায়। সবাই বড় বড় অস্ত্র নিয়ে ডানজনে প্রবেশ করে, কিন্তু সাং এর কাছে একদমই টাকা পয়সা নেই, তাই সে তার ছোট চাকুটা নিয়ে মনস্টারদের মারতে যায়। এখন অন্যদিকে আমরা হান্টার অ্যাসোসিয়েশনের লিডার গুকে দেখতে পাই, যার সাথে গভর্নমেন্টের একটা মিটিং এ গভর্নমেন্ট তাকে বলে যে ডানজনের ভেতরের মনস্টারদেরকে মারলে যে ম্যাজিক জেমস পাওয়া যায় সেগুলো গভর্নমেন্টকে দেওয়ার জন্য, কারণ সেগুলি থেকে খুবই কম খরচে এবং কম পলিউশনে শক্তি উৎপাদন করা যায়। আর গভর্নমেন্ট এখন এটার উপরে রিসার্চ করছে যে ডানজনের থেকে পাওয়া ম্যাজিক জেমস আর মানা ক্রিস্টাল দিয়ে কি করে ভালোভাবে শক্তি উৎপাদন করা যাবে। এখন অন্যদিকে ডানজনের ভেতরে আমরা দেখতে পাই যে সাং একটা মনস্টারকে মারে, তার জন্য সে একটা ছোট ম্যাজিক জেমসও পায়, কিন্তু ইতিমধ্যেই তার পিছন থেকে আরো একটা মনস্টার তার উপরে অ্যাটাক করে। আর এইবার সেই মনস্টারটা সাং জিনওর বুকে তার তরোয়াল ঢুকিয়ে দেয়। সেই সময় অন্য একটা হান্টার এসে তাকে বাঁচায়। আর এখন জোহি, যে ছিল একটা বি র্যাঙ্কের হিলার, সে এসে জিনওকে হিল করতে থাকে। এই সময় জিনবো দেখে যে বাকিরা কত সহজেই এই সমস্ত মনস্টারদেরকে মারছিল, আর তারা এগুলোকে মেরে যে টাকা পায় সেগুলো দিয়ে তারা আরো ভালো অস্ত্র কেনে, যেগুলো দিয়ে তারা আরো বড় বড় মনস্টার মারতে পারে। আর এখন তারা ডানজনের ভেতরের সব মনস্টার মেরে ফেললে তারা সেই ডানজনের মধ্যে আরো একটা ডানজন খুঁজে পায়, যেটা একটা অদ্ভুত ব্যাপার। যেই কারণে তাদের গ্রুপের লিডার ঠিক করে যে এইটা তাদেরকে বাইরে বেরিয়ে হান্টার অ্যাসোসিয়েশনদের জানানোর দরকার, কিন্তু বাকিরা বলে তার কোনো দরকার নেই, এমনিতেও এটা ডি র্যাঙ্ক ডানজন, ভেতরে গিয়ে যদি তারা আরো মনস্টারদেরকে মারে তাহলে তারা আরো টাকা কামাতে পারবে। আর এরপরেই ভোটিং শুরু হয়, আর ভোটিং এর শেষ সিদ্ধান্ত সাং জিনওর কাছে এসে পৌঁছায়। সাং জিনও হ্যাঁ করলে হ্যাঁ, না করলে না। আর সাং এখন মনে করে তার বাবা নেই, তার মা হসপিটালেই ভর্তি থাকে, আর তার বোনকেও কিছুদিন পর থেকে কলেজ যেতে হবে, তাই তার এখন প্রচুর টাকার দরকার। সেই কারণে সে হ্যাঁ করে আর সবাইকে সেই ডানজনের ভেতরে ঢুকতেই হয়। এখন অন্যদিকে আমরা জানতে পারি যে কোনো হান্টারকে কোনো গিল্ডে জব পাওয়ার আগে তাদেরকে র্যাঙ্কের টেস্ট দিতে হয়, আর তার উপরেই কোনো হান্টার গিল্ড তাদেরকে হায়ার করে। এই সময় আমরা সাউথ কোরিয়ার সব থেকে টপ গিল্ড হান্টার্স গিল্ডের লিডার মিস্টার চৌকে দেখতে পাই। সে বলে হান্টার্সের বয়স যাই হোক না কেন তাদের ট্যালেন্ট দেখেই তাদেরকে হায়ার করা দরকার। আর এরপরে আমরা দেখতে পাই আরো একটা এস র্যাঙ্ক হান্টার চাইহিনকে, যে এখন রাস্তার থেকে একটা চোরকে ধরে, তাই তার আশেপাশে অনেক লোকজন জমা হয়ে যায়। অন্যদিকে ডানজনের ভেতরে সাং জিনহো এখন জহির কাছে ক্ষমা চাইছিল, কারণ তার জন্য জহিকে আবার একটা ডানজনের ভেতর আসতে হলো। আর এই সময় জহি তাকে বকা শুরু করে যে একটু আগে সে মরতে মরতে বেঁচেছে আর এখন আবার সে ডানজনের ভেতরে আসলো।
এই সময় সাং তাকে আবার বলে ক্ষমা করে দেওয়ার জন্য, যার উত্তরে জুহি বলে যে সে যদি জুহিকে খাওয়াতে নিয়ে যায় তাহলে জুহি তাকে ক্ষমা করতে পারে। আর এই সমস্ত কথা বলতে বলতে তারা পৌঁছে যায় ডানজনের ভেতরে। আর এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার গো নতুন সমস্ত হান্টারদেরকে বলছিল যে ডানজনের ভেতরে কখন কি হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই, তাই ডানজনের ভেতরে তাদেরকে সব সময় সাবধান থাকা দরকার। এদিকে সাং আর বাকি সবাই ডানজনের ভেতরে প্রবেশ করে দেখতে পারে যে সেইখানে কোনো মনস্টার নেই, বরঞ্চ সেখানে কিছু বড় বড় পাথরের মূর্তি রয়েছে। আর মাঝখানে এক জায়গায় একটা অনেক বড় পাথরের মূর্তি রয়েছে। আর সেই পাথরের মূর্তিগুলোর একটার হাতে একটা কিছু লেখা রয়েছে, যেটা একজন সবাইকে পড়ে শোনায় যে সবার প্রথমে তাদেরকে ভগবানের পুজো করতে হবে এবং তারপরে তার প্রশংসাও করতে হবে। এমন সময় জুহি সাংকে ডেকে বলে যে সে নাকি একটা পাথরের মূর্তির চোখ নড়তে দেখেছে। আর এখন হঠাৎই সেই ঘরটার দরজাটা বন্ধ হয়ে যায়। এমন সময় একটা ডি র্যাঙ্কের হান্টার সেই দরজাটাকে আবার খুলতে গেলে তার পাশে থাকা পাথরের মূর্তিটা তাকে কেটে অর্ধেক করে দেয়, যেটা দেখে সেখানকার সবাই খুবই ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে যে এই ঘরের সবকটা মূর্তি এরকম চলাফেরা করতে পারে, তার মানে তাদের পক্ষে এখান থেকে বেঁচে বেরোনোটা অসম্ভবই। এখন সাং হঠাৎই সেই বড় মূর্তিটার দিকে তাকালে সে দেখতে পায় যে তার চোখ দুটো লাল হয়ে গেছে। এখন সে সঙ্গে সঙ্গে সবাইকে সামনে ঝুঁকতে বলে, আর এরই মধ্যে সেই বড় মূর্তিটার চোখে থেকে আগুন বেরিয়ে আসে। সেই আগুনে একটা হান্টার সঙ্গে সঙ্গেই পুড়ে যায়, কিন্তু সাংয়ের জন্য বাকিরা কোনোভাবে বেঁচে যায়। জিনবোর সাথে এর আগেও অনেক ডানজেনই অনেক কিছু খারাপ হয়েছে। একবার একটা ডানজেনে তো সে মারাই যেত, সে কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরেছে, কিন্তু এতটা ভয় সে এর আগে কোনোদিনও পায়নি। সে এখন তার সামনে তার মৃত্যু দেখতে পাচ্ছিল। আর এখন পরবর্তীর শুরুতেই আমরা দেখতে পাই সবুজ জামাওয়ালা লোকটা নীল জামা পরা লোকটাকে জিজ্ঞাসা করছে তুমি কি ঠিক আছো, যাতে সে উত্তর দেয় হ্যাঁ আমি তো ঠিক আছি, তোমার হাল কি? যাতে সবুজ জামা পরা লোকটা বলে হ্যাঁ আমিও ঠিকই আছি, সাং জিনবো যদি আমাদেরকে এইভাবে বসতে না বলতো তাহলে আমি নিঘাত মরে যেতাম। আর এরপরে এই দলের লিডার সবাইকে চেঁচিয়ে বলে সবাই বসেই থাকো, কেউ ভুল করেও দাঁড়িও না, যদি দাঁড়াও তাহলে তোমার উপরে অ্যাটাক হবে। আর এরপরেও দলের লিডার সাং জিনবোকে বলে জুহির পক্ষে কিন্তু এরকম সিচুয়েশন খুবই খারাপ, জুহির সহ্য ক্ষমতা এতটা নয়, তাই ও কোনো হাই র্যাঙ্কের ডানজেনেও যায় না। কিন্তু এই জায়গাটা একদমই ভালো না, আমরা এখনো বেঁচে আছি কারণ তুমি বলেছিলে তাই। যেটা শুনে সাং জিনবো বলে কি আমার জন্য? যার উত্তরে দলের লিডার বলে হ্যাঁ তুমি চেঁচিয়ে সবাইকে বসতে বললে যার কারণেই আমরা এখনো বেঁচে আছি। যেটা শুনে সাং জিনবো বলে হ্যাঁ আমি জানি না আমার মাথায় কি করে আসলো, তবে এটাই। আর এই সময় সাং জিনবোর হঠাৎই নজরে পড়ে যে তার লিডারের একটা হাত পুরো নষ্ট হয়ে গেছে, কিন্তু তার লিডার মিস্টার সং বলে এটার কোনো ব্যাপার না, শুধুমাত্র রক্ত পড়াটাকে কোনোভাবে কমাতে হবে। যার পরে সাং জিনবো সং এর হাতে ব্যান্ডেজ বাঁধতে শুরু করে। এই সময় মিস্টার সং সাং জিনবোকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় এই ডানজনটা কোন র্যাঙ্কের হতে পারে? যার উত্তরে সাং জিনবো বলে আমার কোনো আইডিয়া নেই, আমি তো কোনোদিনও ডি র্যাঙ্কের উপরে ডানজনে যাইনি। আর এখন মিস্টার সং বলে আমিও তেমন হাই র্যাঙ্কে যাইনি, আমি একবার একটা বি র্যাঙ্কে গেছিলাম, আমি ডেফিনেটলি বলতে পারবো এটা বি র্যাঙ্কের থেকে অনেক হাই। এটা মনে হয় কোনো এ র্যাঙ্ক ডানজন অথবা তার থেকেও উপরে কোনো এস র্যাঙ্কের ডানজন। এটা আমাদেরকে মনে হয় এখানে নিয়মগুলো মেনে চলতে হবে। প্রথমে আমাদেরকে ভগবানের পুজো করতে হবে, তারপর তার প্রশংসাও করতে হবে এবং একই সঙ্গে তার উপরে বিশ্বাসও রাখতে হবে। আর যারা এইগুলোকে ফলো করবে না তারা এর বাইরে বেরোতে পারবে না, এটাই লেখা রয়েছে ওইখানে। এই সময় সাং জিনবো বলে মিস্টার সং আমার মনে হচ্ছে এখানে ভগবান বলতে ওরা এই বড় মূর্তিটাকে বোঝাচ্ছে। যেটা শুনে মিস্টার সং বলে হ্যাঁ এটাই হতে পারে, কেননা বাকি সমস্ত মূর্তিগুলোকে মারতে গেলে অনেক সময় লেগে যাবে। আর তার মধ্যে দেখলে তো যার গায়ে একটা লেগেছিল তার দেহের কোনো অংশই আর বেঁচে নেই, পুরোটাই পুরো ছাই হয়ে গেছে। আর অনেকে তো এখন পাগলের মতো করছে, এমনকি জুহির মতো একটা বি র্যাঙ্কের হান্টারও এত ভয় পেয়ে রয়েছে। সেও হয়তো এরকম কোনো ডানজন এর আগে এক্সপিরিয়েন্স করেনি। আমার মনে হয় ওখানে যেরকম লেখা রয়েছে আমাদের সেই রকম শুধুমাত্র চুপচাপে থাকার দরকার। আর এখনই আমরা দেখতে পাই একটা ছেলেকে যে কিনা বলছে আমি এত বড় একটা গিল্ডে জয়েন করেছি, এখনই আমার মরলে হবে না, আমি মূর্তিটাকে একাই মারবো। এই বলে সে একাই সেই বড় মূর্তিটার দিকে অ্যাটাক করতে যায়। সেই সময় মিস্টার সং অর্থাৎ লিডার বলে তুমি কি করতে চাইছো, তুমি যদি দাঁড়িয়ে পড়ো তাহলে তুমি নিঘাত মারা যাবে। মানে যেই রকম ওই বোর্ডে লেখা রয়েছে সবাইকে এই ভগবানের সামনে ঝুঁকেই থাকতে হবে, যে তার মাথা তুলবে তার মৃত্যু সঙ্গে সঙ্গেই হবে। কিন্তু এখন এই নতুন হান্টারটা মানতে চায় না, সে বলে আমার তোমাদের কারোর দরকার নেই, আমি একাই করতে পারবো এটা। আর এরপরে যেটা হওয়ার কথা সেটাই হয়, সঙ্গে সঙ্গে সে বড় মূর্তিটা যার চোখ দিয়ে আগুনের অ্যাটাক করে আর সেই ছেলেটা সেখানেই মারা যায়। যেটা দেখে বাকি সবাই আরো ভয় পেয়ে যায়। আর সাং জিনবো এখন বলে হা
আমাদের কিচ্ছু করার নেই, এরা চাইলে আমাদেরকে এক্ষুনি মেরে ফেলতে পারে। এই সময় মিস্টার সংও একই কথাই বলে, আমাদেরকে মারা এই মূর্তিটার পক্ষে একটা ছোট পিঁপড়েকে মারার মতো। এখন সাং জিনবো তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলছে না কেন? যার উত্তর মিস্টার সং এর কাছেও ছিল না। এখন তারা বিষয়টাকে খুব ভালো করে যাচাই করে যে এই মনস্টারগুলো আমাদেরকে বাকি মনস্টারদের গুলোর মতো করে মারছে না, এরা আমাদেরকে কিছু স্পেশাল কন্ডিশনেই মারছে। যেমন যদি আমরা দাঁড়িয়ে পড়ি তাহলে বড় মূর্তিটা অ্যাটাক করছে, যদি আমরা গেট দিয়ে বেরোতে চাই তাহলে গেটের সামনে থাকা মূর্তিটা অ্যাটাক করছে। তার মানে এই ঘরে থাকা সবকটা পাথরের মূর্তিরই নির্দিষ্ট কিছু অ্যাটাক প্যাটার্ন আছে, যে সেই কাজটা করলেই তারা অ্যাটাক করবে। আর এখন হঠাৎই সাং জিনবো বুঝতে পারে, তার মানে এই যে নিয়মটা রয়েছে সেটাই ওইখানে লেখা রয়েছে। ওই নিয়ম অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমরা হয়তো এখান থেকে বেঁচেও ফিরতে পারি। এই সময় সে সঙ্গে সঙ্গেই মিস্টার সংকে জিজ্ঞাসা করে, মিস্টার সং, প্রথম নিয়মটা যেন কি ছিল? যার উত্তরে মিস্টার সং বলে, আমাদেরকে ভগবানের পুজো করতে হবে। এখন সাং জিনবো ভাবে, ভগবান, তার মানে সেটা নিশ্চয়ই এই বড় মূর্তিটাই হবে। আর এখন সাং জিনবো হঠাৎই সেখান থেকে উঠে যেতে শুরু করে, যাকে দেখে মিস্টার সং বলে, তুমি আবার কি প্ল্যান করছো? আর সাং জিনবো এখন মনে মনে ভাবে, তার মানে এই ঘরটার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, আমি যদি একটা নির্দিষ্ট হাইটের উপরে উঠি তাহলে হয়তো আমাকে এই বড় মূর্তিটা অ্যাটাক করবে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি বুঝতে পারছি সবকিছু। এই সময় সে সবাইকে চেঁচিয়ে বলে, সবাই মূর্তিটার সামনে ঝুঁকে পড়ো। যার কথা প্রথমে কেউ মানতে চায় না, কিন্তু লিডার বুঝতে পারে যে সাং জিনবো নিশ্চয়ই কিছু না কিছু বুদ্ধি বের করেছে। আর সাং জিনবো এখন মিস্টার সংকে পুরো ব্যাপারটা বোঝায়, যেটা প্রথমে লেখা আছে, ভগবানের পুজো করতে হবে, তার মানে আমাদেরকে তার সামনে ঝুঁকে থাকতে হবে, তাহলেই সে আমাদেরকে ছাড়বে। আর এখন মিস্টার সংও বলে, হ্যাঁ, এছাড়া আমাদের কাছে কিছু করারও নেই, আমাদেরকে এরকমই করতে হবে। আর এখন সবাই সেই বড় মূর্তিটার সামনে মাথা ঝুঁকিয়ে বসে পড়ে। কিন্তু এখনো অনেকের মধ্যেই সন্দেহ থাকে যে এইগুলো করে তারা এখান থেকে বেরোতে পারবে কিনা। আর এমন সময় হয় সেই জিনিসটা যেটার অপেক্ষা হয়তো আপনারা সবাই করছিলেন। মূর্তিটা হাসতে শুরু করে, যেটা দেখে সবাই আরো ঘাবড়ে যায়। কেউ কিছু বুঝতে পারে না যে হঠাৎ এরকম কি করে হলো। আর এদিকে সাং জিনবোর মাথাতে চলতে থাকে, আর কতক্ষণ তাদেরকে এইভাবে বসে থাকতে হবে। এমন সময় সবুজ জামা পরা হান্টারটা বলে, আমার মনে হয় এই বড় মূর্তিটা আর অ্যাটাক করবে না, তাই আমরা এখন দাঁড়াতে পারি। এই বলে সে দাঁড়িয়ে পড়ে। এখন সবাই ভাবে যে সে হয়তো মারা যাবে, কিন্তু তার কিচ্ছু হয় না, যাকে দেখে বাকি সবাইও দাঁড়িয়ে পড়ে।